মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার চলে গেল 14 বছরের মাহতাব। আফিয়ার খোঁজে আজও স্কুলে মা। কাল হতাহতের জন্য বিশেষ প্রার্থনা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন গঠন। তীব্র সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, গভর্নরের ক্ষোভ প্রকাশ। স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা এনসিপির। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা থেকে ফের স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। আমরা দেখেছি একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। এবং রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 5 শিশু সহ 49 আরোহীর সবাই নিহত। ধ্বংসাবশেষ শনাক্ত, অবতরণের সময় দুর্ঘটনায় উড়োজাহাজটি। শিরোনাম শুনছিলেন, স্বাগত এখন বিকেলে। আপনাদের সাথে আছি তানজিম শাফিন। মাইলস্টোন ট্র্যাজেডির 4র্থ দিনেও প্রিয় সন্তানকে খুঁজে স্কুল প্রাঙ্গণে ফিরছেন অভিভাবকরা। আদরের সন্তানকে না পেয়ে দেশে হারা তারা। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে 5 জন আর আহত দগ্ধ 51 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালেও নিখোঁজ সন্তানের খোঁজে ব্যাকুল অভিভাবকরা ছুটে আসেন স্কুলের মূল ফটকে। আদরের সন্তান আফিয়া কি বেঁচে আছে নাকি মারা গেছে, পাগল প্রায় মা এখনো জানেন না। তাই তো এমন আকুতি। এটা কি কোন দেশের নিয়মে আছে যে এক সপ্তাহ পরে রিপোর্ট দেবে? এক সপ্তাহে মা কি নিয়ে থাকবে? আপনারা বলেন, দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে? একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? দুর্ঘটনায় প্রাণ হারানো 3য় শ্রেণীর রাইসামনির বাবা শাহাবুল ইসলামও পাগল প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে যাওয়া রাইসার দেহাবশেষের ঠাঁই হয় সিএমএইচে। এখনো বুঝে পাননি আদরের সন্তানের মরদেহ। পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে, আমার মেয়ে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, দিয়ে নিয়ে যেতে পারবেন, তারপরে আমরা করবো। ওরা মই দেখেই চেনছে যেটা আমার মেয়ে, কিন্তু আর একজন কে বললো, ওনার সাথে একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের 4র্থ দিন দুপুর 2টার ঠিক আগে গণমাধ্যমকে নিহত, আহত ও নিখোঁজের একটি বিজ্ঞপ্তি সরবরাহ করে স্কুল কর্তৃপক্ষ। যে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুর্ঘটনায় স্কুল শাখার 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন অভিভাবক সহ 24 জন নিহত হয়েছে। এতে আরও বলা হয়, গুরুতর আহতের সংখ্যা 51 জন, যার মধ্যে শিক্ষার্থী আছেন 40 জন, আর শিক্ষক 7 জন, আর এখনও নিখোঁজ 7 জন, যাদের শনাক্তে এরই মধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে প্রকাশিত বিজ্ঞপ্তি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিজ্ঞপ্তির বাইরে মন্তব্য করতে রাজি হননি। দুপুরের পর স্কুল ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়। এ সময় সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করা এক সেনা সদস্য তাদের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা। ইনি আরো খবর জানাতে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আজকে আহত নিহতের একটি তালিকা দিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এরপরে তারা এই তালিকা সম্পর্কে আর কিছু বলেছেন কিনা? আজকে নিখোঁজ সন্তানদের খোঁজে অভিভাবকদের উপস্থিতি কতটা দেখেছেন? শাফিন, আপনি দুটো বিষয় উল্লেখ করেছেন। প্রথমটি নিয়ে একটু বলতে চাই। মর্মান্তিক যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা গেল সোমবারে ঘটেছে, সেটির 4র্থ দিনে এসে স্কুল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে গণমাধ্যম কর্মীদের হাতে। সেটি দেখেই আমরা কিন্তু এর আগেই কিছুক্ষণ আগে আমরা সেই তথ্যগুলো জানিয়ে দিয়েছি। সেটিতে বলা রয়েছে যে সব মিলিয়ে তাদের শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে তারা মৃত্যুবরণের কথা বলেছে 18 জন, 2 জন এবং 2 জন, অর্থাৎ 22 জনের কথা তারা বলেছে, এবং 51 জন গুরুতরভাবে আহত হয়েছে এমন একটি পরিসংখ্যান তারা দিয়েছে। এবং এটির ঠিক দুপুর 2টার দিকেই কিন্তু দেয়া হয় এটি, এবং দুপুর 2টার কিছু আগে। তবে আমরা জানতে পেরেছি এই বিজ্ঞপ্তি দেওয়ার ঠিক পরেই
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। 15 বছর বয়সী খুব সম্ভবত মাহিদুর রহমান নামের আরেকজন দগ্ধ শিক্ষার্থী, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো এই যখন অবস্থা তখন কিন্তু আজকেও, এবং এখানে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 5 জন এখনো নিখোঁজ রয়েছেন, তার মধ্যে 3 জন শিক্ষার্থী, এবং সেই 3 জন শিক্ষার্থীর ডিএনএ টেস্ট করার জন্য, ডিএনএ পরীক্ষার জন্য কিন্তু এরই মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং সেই নমুনা সংগ্রহের 5 জন যে নিখোঁজ রয়েছে তাদের জন্য যে যারা নমুনা প্রদান করেছেন, সেখানে 11 জন নমুনা প্রদান করেছেন। অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য তার বাবা মা, ভাই, বাবা মা এইভাবেই কিন্তু 5 জনের জন্য 11 জনের নমুনা আমরা একটা তালিকা পেয়েছি। সেই তালিকা অনুযায়ী আমরা সেটিতে দেখতে পেয়েছি। এবং মারিয়াম উম্মে আফিয়া, তার মা কিন্তু আজকে এসেছিলেন স্কুলের গেটে। আমরা দেখেছি যে সন্তানহারা মায়ের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং তিনি বলছিলেন গণমাধ্যমের কাছে, যদিও খুব একটা তিনি কথা বলেননি, তারপরেও তিনি তার সন্তানকে ফেরত চেয়ে তার যে ব্যাকুলতা সেটি প্রকাশ করেছেন। এবং আরেকটি বলে রাখতে চাই, রাইসা মনি, তাকেও শনাক্ত করা গেছে, কিন্তু এখনো তার যে মরদেহ সেটি তার বাবা পাননি। তার বাবাও কিন্তু এসেছিলেন এবং গণমাধ্যমে কথা বলেছেন। এবং আমরা বিকেলের দিকে দেখেছি যে সেনাবাহিনীর একটি দল এসেছিল এখানে, এবং কিছু গণমাধ্যম কর্মী স্কুলের ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিল। সেখানে তারা একটি বিবৃতি দিয়েছে, এবং সেই বিবৃতিতে জানিয়েছে যে তারা সেদিনের ঘটনায় কিভাবে উদ্ধার কার্যক্রম চালিয়েছে, কতটা চ্যালেঞ্জিং ছিল এবং কি পরিমাণ যে ভয়াবহতা ছিল সেটির ব্যাপারে কিন্তু তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। যেহেতু ঠিক পাশেই একটি আর্মি ক্যাম্প ছিল, এবং তারা অনানুষ্ঠানিকভাবে শুরুতে এই ঘটনা যখন ঘটে, দুর্ঘটনাটি, তারপরে কিন্তু তারা সেখানে দ্রুততার সহিত গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়, সেটির বিশ্লেষণে কিন্তু তারা করেছে। এবং এই নিয়ে আমরা এই আজকের যে সারাদিনের যে এখানে যা দেখলাম সেটি আপনাকে বর্ণনা করলাম, এবং এর বাইরেও হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য, কিংবা যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়ার একটি কথা বলা হয়েছে। সেটি প্রধান উপদেষ্টার যে বৈঠক ছিল, সেই বৈঠকে আজকে বলা হয়েছে যে আগামীকাল শুক্রবার সারা দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে তাদের জন্য দোয়া আয়োজন করা হবে। এবং আজকে প্রধান উপদেষ্টার যে বৈঠক ছিল সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। হতাহতের তালিকা এবং নিখোঁজদের অভিভাবকদের প্রতিক্রিয়া নিয়ে জানছিলাম। যারা আহত রয়েছেন তাদের অনেকেই চিকিৎসাধীন আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সেখানে জাবেদ আছেন। জাবেদ, জানাবেন যে আজও একজন শিক্ষার্থী 14 বছরের শিশু মাহতাব নিহতের খবর আমরা পেয়েছি। আর কি অবস্থা, যারা চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা কি বলছেন? আনুষ্ঠানিক ব্রিফিংটি কখন অনুষ্ঠিত হবে হাসপাতালের? শাফিন, গেল সোমবার যে বিভীষিকাময় বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেই ঘটনার পরপরই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ যারা আহত হয়েছেন তারা কিন্তু ঢাকার যে অন্ততপক্ষে 10টি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটেই সবচেয়ে বেশি চিকিৎসাধীন ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক। একটু বলে রাখি যে মাইলস্টোন যে কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে সকালেই গণমাধ্যমে জানিয়েছিল যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ মোট 22 জনের নিহতের তালিকা তারা পেয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস উইং রয়েছে তারা জানিয়েছে যে 29 জন এখন পর্যন্ত এই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে। আমরা যে হাসপাতালটিতে আছি এখানকার পরিচালক নাসির উদ্দিন আমাদেরকে জানিয়েছিল যে সিভিআর, ক্রিটিক্যাল এবং ইন্টারমিডিয়েট সহ 44 থেকে 45 জন রোগী কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন, তাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে গতকাল কিন্তু সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ টিম এখানে আসে এবং পরিদর্শন করে যেন চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন করা যায়। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে সকালের দিকে পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু চিকিৎসক টিম কিন্তু এই রোগীদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে গিয়ে তাদেরকে দেখে আসেন চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন করার জন্য। আমরা এখন যে তথ্যটি পেয়েছি যে সন্ধ্যা নাগাদ চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম এখানে আসতে পারে এই যে কোমলমতি, যে অন্তঃপ্রাণ যে শিশুরা রয়েছে তাদের চিকিৎসা নিরবিচ্ছিন্ন করার জন্য, যেন তাদের চিকিৎসা সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু এখানকার যে চিকিৎসক দল তারা বলছে যে দেশি বিদেশি চিকিৎসকদের যে সমন্বয়, সেই সমন্বয় কিন্তু এখানে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। একটু বলে রাখি 1.76 একরের এই যে ভবন, এই ভবনে 570টি হাসপাতাল, এরা পোড়া এবং দগ্ধ রোগী নিয়ে কাজ করে। পোড়া এবং দগ্ধ রোগী নিয়ে কাজ করার ক্ষেত্রে এখানকার চিকিৎসকদের কিন্তু অনেক বেশি কৃতিত্ব এবং সফলতা রয়েছে। ধারণা করা হচ্ছে যে তারা তাদের এই যে চিকিৎসা সেবা, পোড়া এবং দগ্ধ রোগীদের যে চিকিৎসা সেবা প্রদান করে, এটা এক ধরনের সর্বোচ্চ চিকিৎসা দিতে তারা কার্পণ্য করবে না বলে কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে।
তো শাফিন, এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। শাফিন। সহকর্মী জাভেদ আব্দুল্লাহ জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। এর আগে সাজিদা রাফাত যুক্ত হয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 2 শিক্ষক মাহিরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন শিক্ষক মেহেরিন ও মাসুকা। কাল মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের জন্য বিশেষ প্রার্থনারও সিদ্ধান্ত হয় সভায়। সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি। ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। এটা একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা। তো লঞ্চ ডুবি বা একটা গোপন মানে এমন জায়গা না যেখানে লুকানো থাকবে। এটা স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চার ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দিয়াবাড়ি এলাকায় নিহত 3 শিশুর পরিবারের সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 12টায় নিহতদের পরিবারের সাথে দেখা করেন মির্জা ফখরুল ইসলাম। বলেন, যে কোনো প্রয়োজনে এই 3 পরিবারের পাশে থাকবে বিএনপি। পরে নিহত 3 শিশুর কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপি মহাসচিব। মূলত সোমবার ক্লাস শেষে কোচিং করছিলেন নিহত আরিয়ান, বাপ্পি ও হুমায়ের। পরে বিমান দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও বাকি 2 জন হাসপাতালে মারা যান। এর মধ্যে বাপ্পি ও হুমায়ের ক্লাস 3 ও আরিয়ান 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। 3 জনেরই বাসা দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি। এবং আমাদের এই শিশুদের আসলে যখনই আমরা কোনো শিশুর মৃত্যু সংবাদ শুনি, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, আহত করে। রাশিয়ার সাইবেরিয়ায় 49 আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু। বৃহস্পতিবার রাশিয়ার ফার ইস্ট অঞ্চল থেকে AN-24 বিমানটি সাইবেরিয়া যাওয়ার পর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। 49 আরোহীর মধ্যে 43 যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। স্থানীয় সময় বৃহস্পতিবার 49 আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার AN-24 যাত্রীবাহী বিমানের। সে সময় বিমানটিতে 5 শিশুসহ 43 যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চল থেকে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। 570 কিলোমিটারের স্বল্প দৈর্ঘ্যের যাত্রায় বিমানটি সাইবেরিয়া যাওয়ার পরই বিধ্বস্ত হয়ে যায় বলে নিশ্চিত করে রুশ সংবাদ মাধ্যম RT। বিমানে থাকা সব যাত্রীর কেউই বেঁচে নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলট রানওয়ে স্পষ্টভাবে না দেখায় বিমানটি বিধ্বস্ত হয়। এরই মধ্যে আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে রাশিয়ার উদ্ধারকর্মীরা। 1950 সালে তৈরি হওয়া রাশিয়ার AN-24 বিমানটি সাধারণত যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হতো। যদিও সাম্প্রতিক সময়ে এই মডেলের বিমান ব্যবহার কমিয়ে দিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নাড়িয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। মাসখানেক আগেই ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হয়, যাকে চলতি দশকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। এই বছরের শুরুতে ওয়াশিংটনের রোনাল্ড রিগানে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়, যেখানে নিহত হন 67 জন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত আইনের 4টি সংশোধনী এনেছে উপদেষ্টা পরিষদ।
10 বছর পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। দেখুন প্রতিবেদনে বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকার 2015 সালে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেয়। তারপর 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকেই হয়েছে। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্থানীয় নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন দলীয় প্রতীকে নির্বাচন না করতে সুপারিশ করেন। বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো এই সুপারিশে একমত পোষণ করেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগামীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় মনোনয়ন ব্যবস্থাও। ওই সভায় স্থানীয় সরকারের 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। স্থানীয় সরকার ব্যবস্থায় 5টি স্তর রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ 4581টি, 495টি উপজেলা পরিষদ, 64টি জেলা পরিষদ, 330টি পৌরসভা ও 12টি সিটি কর্পোরেশন রয়েছে। তবে জেলা পরিষদে কখনোই জনগণের ভোটে সরাসরি নির্বাচন হয়নি। জাহিদ হাসান, এখন, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিশন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত অনুসারে এই কমিশন আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। কর্মচারী আছেন তাদের পে স্কেল 2015 সালে হয়েছিল, এটার পরে 10 বছর পরে নতুন পে স্কেল হলো। এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8% নিয়ে এসেছি। এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়। পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারির খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলেই তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনপরিসরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদেশে অবস্থানরত স্বয়ং গভর্নর। পরে তার হস্তক্ষেপেই পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করা হয়। নির্দেশনায় ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস ছাড়াও জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরিধান করতে নিষেধ করা হয়। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার ব্যাপারেও সতর্ক করা হয় এতে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রায় জালিয়াতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছেন খায়রুল হক। অবসরের পর আওয়ামী লীগ সরকারের আশীর্বাদে দীর্ঘ 1 যুগ আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। রাব্বি হোসেনের প্রতিবেদন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় আপিল বিভাগে শুনানি ছাড়াই বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা সহ একাধিক রায় ঘোষণা করে আইন অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত এবিএম খায়রুলকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়ে আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দলগুলোকে যেমন খুশি করেছিলেন, বিএনপি সহ অন্য অংশকে তেমনি ক্ষুব্ধ করেছিলেন তিনি। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ও দিয়েছিলেন তিনি।
প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয় বলে বিভিন্ন সময় দাবি করেছিলেন রাজনীতিবিদরা। অবসরের পর দীর্ঘদিন আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর চলে যান আত্মগোপনে। বৃহস্পতিবার সকালে পুলিশের গোয়েন্দা বিভাগ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই কয়েকটি মামলা হয়েছে। 2024 সালের 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন এক আইনজীবী। এর আগে 25 আগস্ট তার বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। এছাড়া জুলাই আগস্টে মোহাম্মদপুর যাত্রাবাড়ি থানার একাধিক মামলার আসামি সাবেক এই প্রধান বিচারপতি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের ক্ষতি করেছেন, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 বছর পর হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় স্বাগত জানান তিনি। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। বিবিসির পর শেখ হাসিনার হত্যার নির্দেশে ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। ওই ফোন আলাপে ছাত্রদের উপরে মারণাস্ত্র প্রয়োগ এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, শেখ হাসিনা ও তার গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন। ছাত্রদের দমাতে পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন ডাউন। যদিও এসব অডিওর ঘটনা সবই অস্বীকার করেছেন হাসিনা। এছাড়া রংপুরে আবু সাইদের মরদেহের ময়নাতদন্ত করা নিয়েও তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বন্টন করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এনসিপির পদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চে সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তারা। আজিজুল সঞ্চয়কে সাথে নিয়ে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া রেলগেট থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে সমাবেশে যোগ দেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে যোগ দেয় শত শত মানুষ। জুলাই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সাহসী ভূমিকা স্মরণ করে প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বন্টনে জোর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে গ্যাস সরবরাহ করা হলেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এই ধরনের বৈষম্য আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। এদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বাংলায় অনার্স পড়ে কিভাবে স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব পেলেন সে প্রশ্ন তোলেন তিনি। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না?
আমরা যখন সংস্কারের কথা বলি তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবার কথা বলি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর আগে দিনের শুরুতেই 22 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব সহ জেলা নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন তারা। খালেদ সাইফুল্লাহ, এখন ব্রাহ্মণবাড়িয়া। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন, শুল্ক কমানোর জন্য কোনো লবিস্ট নিয়োগ করবে না বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি এটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। শরীয়তপুর ও চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বালু জিও ব্যাগ ফেললেও এতে শেষ রক্ষা হচ্ছে না। উল্টো কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। ভাঙন রোধে তাই দ্রুত সময়ে স্থায়ী ব্যবস্থার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পদ্মা নদীর ভাঙন কেড়ে নিয়েছে সর্বস্ব। পারে দাঁড়িয়ে ভিটেমাটি নদীগর্ভে বিলীন হতে দেখাই যেন নিয়তি। শরীয়তপুর জাজিরার সাত্তার মাতবর বাজারের খোকন শিকদার 5 ভাইয়ের যৌথ ব্যবসা প্রতিষ্ঠান, সেখানকার আয়েই চলে সংসার। বর্তমানে আগ্রাসী পদ্মা আশ্রে পড়ছে সেই দোকানের দোরগড়ায়। ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে দোকানের বেশিরভাগ মালামাল। পরিবারটির কপালে তাই চিন্তার ভাঁজ। আমাদের একবার দোকানের কাছে নদী এসে বসে, এখন আমরা কোথায় যাব? এখন দিশেহারা, এখন কোথায় যায় আশ্রয় নিব, আমাদের সেই জায়গাটুকু এখন নাই। স্থানীয় বাজারটির সব ব্যবসায়ীর অবস্থাই একই। চলতি মাসেই পদ্মা নদীর ভাঙনে সরিয়ে নেওয়া হয়েছে 33টি দোকান। বাজারটি রক্ষা করা না গেলে পথে বসতে হবে এখানকার অন্তত 200 ব্যবসায়ীকে। ভাঙন রোধে তাই দ্রুত সময়ে স্থায়ী ব্যবস্থা করার দাবি তাদের। বাজারের অবস্থা খুবই খারাপ। যদি আমার দোকান থেকে একটু দূরে আছে, যদি এই ভাঙাই জায়গা, তো আমি কোথায় যাব আর কিভাবে চলবো? আমার না খায়া মরতে হবে। আমার 4-5টা ঘর ছিল, একটা সরাইছি আর বাকিগুলো এখন সরাইতে আছি। এরপরও আল্লাহ পাক যেন আমাদের এগুলা আল্লাহ পাক রক্ষা করে, তার কারণ এগুলো আমাদের বাপ দাদার ঐতিহ্য রক্ষা করছে। কালকা বলে মাটি কম পড়ছে বালু বস্তায়, আজকে সকালে মাপে হইলো 20 কেজি কম পাইছে, 20-22 কেজি। লেখা দিয়েছে, সেনাবাহিনীর লোক ছিল। আজকে দেখলাম দিন পরে খুললা হইলো, পরে 1 গামলা করে ভরে দিছে। পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও শেষ রক্ষা হচ্ছে না। উল্টো কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে পদ্মা সেতুর প্রকল্প রক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশের বিলীন হয়েছে 555 মিটার। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতেও ভাঙন দেখা দিয়েছে। নারায়ণপুর ইউনিয়নের গাউনিয়া বাগপাড়া থেকে খলিফার চর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সরিয়ে নেওয়া হয়েছে ভাঙন আতঙ্কে থাকা ইউনিয়ন পরিষদের দোতলা ভবন ও ঘরবাড়ি। নদীর পানি টানা 20 দিন থেকে বৃদ্ধি হওয়ার ফলে নদী ভাঙ্গন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলে প্রায় আশ্বস্ত করে আমাদের, কিন্তু তার প্রতিফলন আমরা এখন বন্ধ পাই নাই। পাশে আমাদের একটা যে বাজার আছে ঐতিহ্য হয়ে নারায়ণপুরের, আমাদের জন্মের পর থেকে দিয়ে বাজারটা, অথচ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ও জিও টিউবের কাজ চলমান রয়েছে। টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শোভন মাহমুদ খান, এখন। রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের 4 স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন 6 শতাধিক পর্যটক। সড়কের 2 প্রান্তে পর্যটক সহ স্থানীয়দের যাতায়াত বন্ধ রয়েছে। ভোরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সাজেক সড়কের চম্পাতলি ও নন্দারাম নামক এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে চম্পাতলিতে প্রায় 50 মিটার সড়ক এবং নন্দারাম এলাকায় 3টি সড়কের কিছু অংশ পাহাড় ধসে সম্পূর্ণভাবে মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাটি সরানোর কাজ শুরু করে। তবে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ধীর গতিতে কাজ চলছে। সাজেক রিসোর্ট মালিক সমিতি জানায়, সাজেক থেকে প্রতিদিন সকাল 10:30 ও 2:30টায় পর্যটকবাহী গাড়িগুলো ছেড়ে যায়,
কিন্তু আজ সড়ক বন্ধ থাকায় সকাল 10:30টার গাড়িগুলো যেতে পারেনি। এতে সাজেকে 6 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। অতিবৃষ্টির কারণে পাহাড়ের একাংশ ধসে গিয়ে এ অবস্থা তৈরি হয়েছে। তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে আজ। উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। এখন চলছে ফলাফল গণনার কাজ। এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও অগ্রযাত্রা পরিষদ থেকে মোট 38 জন প্রার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্য থেকে 33 জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হবেন। কেবল শিল্পের ডিজিটালাইজেশন ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে কাজ করবে নতুন কমিটি। মেহরাব সুমনের প্রতিবেদন। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে চলছে ভোট। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের 33 কার্যনির্বাহী সদস্য বেছে নিতে সকালে রাজধানীর হাতিরঝিলে এলিট কনভেনশন হলে শুরু হয় দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। এতে দুটি প্যানেল থেকে লড়ছেন 38 প্রার্থী। মোট ভোটার সংখ্যা 610। সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশাবাদী যে আমরা যেই হই না কেন, আমরা কোয়াবের এবং কেবল অপারেটরের পক্ষে সকলেই কাজ করব। প্রযুক্তির যুগে আমাদের কেবল ইন্ডাস্ট্রিটা আমরা হুমকির মুখে পড়েছি, তো সেখান থেকে উত্তরণের জন্য আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রার্থীরা জানান, নির্বাচিত হলে কেবল অপারেটর্স স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রতি গুরুত্বারোপ করবেন তারা। বিশেষ করে কেবল ইন্ডাস্ট্রিজের ডিজিটালাইজেশন ও পাইরেসি বন্ধে কাজ করবেন তারা। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমাদের কেবল এখনও আছে। সেই কেবলে যেই সকল সার্ভিসগুলো দেওয়া যায়, সেই সকল সার্ভিস দেওয়ার জন্য যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয়, তাইলে আমরা এই মুহূর্তেই বাংলাদেশেও একটা ডিজিটাল পর্যায়ে পৌঁছে যাবে। আমরা বিজয়ী হয়ে আসলে আমাদের এই সেক্টরে যে সকল সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা সমাধানের ব্যাপারে কাজ করব। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে দাবি করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। এ সময় কেবল শিল্পের আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমেই এই শিল্পের উন্নয়নে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবেন, এটা আসলে তাদেরই দায়িত্ব ডিজিটালাইজের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে এবং বাংলা ভাষাভাষী বিদেশেও যারা থাকেন, প্রবাসী যারা আছেন, সবার কাছে যেন তারা পৌঁছায় দিতে পারে, সেই ব্যাপারে আমরা তাদের কাছে আহ্বান করব। ভোটারদের উপস্থিতি ও সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচন পর্যবেক্ষক এফবিসিসিআই এর যুগ্ম মহাসচিব। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এটা ভালো দেখছি, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এই পর্যায়ে যে আমরা অন্য কোনো রকমের বিশৃঙ্খলা দেখতে পাইনি। তো আমার মনে হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোট গ্রহণ শেষে যারা সাধারণ সদস্য পদে নির্বাচিত হবেন তাদের প্রত্যক্ষ ভোটে আগামী 30 তারিখ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। মেহরাব সুমন, এখন, ঢাকা। অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বাংলাভাষী শত শত মুসলিমকে সম্প্রতি জোরপূর্বক বাংলাদেশে বিতাড়িত করেছে বিজেপি সরকার। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিতাড়িত মুসলিমদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে মুসলিমদের বিতাড়িত করার পথ বেছে নিয়েছে মোদী সরকার। আরও জানাবেন নাফি আরমান মনন। পুশিন পুশব্যাক। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের কূটনীতিতে আলোচনায় ছিল এই ইস্যু। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বেশ কয়েক মাস ধরে মুসলিমদের বাংলাদেশে বিতাড়িত করার কার্যক্রম চালায় নরেন্দ্র মোদী সরকার। বিপরীতে তাদের আটকে আবারও নিজ দেশে পাঠায় ডক্টর ইউনূস প্রশাসন। তবে জোরপূর্বক বিতাড়িত করা ব্যক্তিদের অধিকাংশই ছিলেন ভারতীয় নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিজিবির বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 7 মে থেকে 15 জুন পর্যন্ত বাংলাদেশে বিতাড়িত করা হয় অন্তত 1500 জন মুসলিম নারী, পুরুষ ও শিশুকে, যার মধ্যে রোহিঙ্গা শরণার্থী রয়েছেন 100 জন। এ সময় মারধরের পাশাপাশি অনেকের নাগরিকত্বের সনদ নষ্ট করা হয়। ভুক্তভোগীদের অধিকাংশই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও গুজরাটের দরিদ্র অভিবাসী শ্রমিক।
নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থাটির দাবি, গেল এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর শুরু হয় মুসলিমদের ওপর নির্যাতন। বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করতে ৩০ দিনের সময় বেঁধে দেয় কেন্দ্রীয় সরকার, যার পরই শুরু হয় ব্যাপক ধরপাকড়। আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এমন পদক্ষেপ নিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বিজেপি সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাব উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তি এবং জাতিগত বৈষম্য বিলোপের সনদের আওতায় সবার অধিকার রক্ষার প্রতি দায়বদ্ধ ভারত। বিতাড়নকে বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে নয়াদিল্লিকে প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গেল ৮ মে পুশিনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে ভারত সরকারকে জানায়, শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণ সাপেক্ষে অভিবাসীদের গ্রহণ করবে ঢাকা, পাশাপাশি যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করতে হবে প্রত্যাবাসন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবার খেলার খবর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। বোলারদের ধারাবাহিকতায় প্রথম 2 ম্যাচে দাপট দেখিয়েছে লিটন দাসের দল। টানা জয় তুলে নিয়ে 2-0-তে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-20 সিরিজে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছে টাইগাররা। এবার পালা হোয়াইট ওয়াশ করে আগের সিরিজের প্রতিশোধ নেবার। টি-20তে দুই দলের 23 বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় 19 ম্যাচে, বাংলাদেশের জয় 4টিতে। এর মাঝে ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে 3 ম্যাচ। সিরিজ জিতলে আরেকটি সুখবর পাবে বাংলাদেশ। পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাতে পারলে 223 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়েও এক ধাপে গিয়ে 9-এ উঠবে টাইগাররা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের 25 দেশের প্রতিনিধিদের নিয়ে সভা শেষ হয়েছে বিকেলে। শুরুতে আপত্তি থাকলেও পরে সভায় ভার্চুয়ালি যুক্ত হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সভা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন এসিসির সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। We have 25 members in ACC. All 25 members participated in this meeting. The second thing is I am thankful to all the members who came here and also all those who attended this meeting through Zoom. Secondly, I really want to thank Aminul Bhai for his hospitality, for the BCB hospitality, the way they have looked after us. We had amazing 2 days. None of us wants politics inside any of our organizations, and it was a very good meeting in a very good atmosphere, and I hope we will continue meetings like this in future also. এখন বিকেল শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে ডিএনএ টেস্টে পরিচয় মিলেছে 5 মরদেহের। বার্ন ইনস্টিটিউটে এবার ঝরে গেল 14 বছরের মাহতাবের প্রাণ। কাল বিশেষ প্রার্থনা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন গঠন। তীব্র সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার। গভর্নরের ক্ষোভ প্রকাশ। মাইলস্টোন ট্র্যাজেডি আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে অভিযোগ এনসিপির। ফের স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। আমরা দেখেছি একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 5 শিশুসহ 49 আরোহীর সবাই নিহত। ধ্বংসাবশেষ শনাক্ত। অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটি। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।